দুই ধরনের প্রতিবেশী আছে, কতগুলি চীনা আর কতগুলি ভারতীয়। ভারতীয়গুলিকে আমরা চিনি না, ওরা কেউ কাজ করে, তারা আমাদের মধ্যে কাজ করছে। মানে তাদের নাম, আমি ভারতীয় মানে হিন্দু বলছি না, মুসলমানও ভারতীয় আছে, হিন্দুও ভারতীয় আছে, খ্রিস্টানও ভারতীয় আছে। তো এইখান থেকে আমাদের রক্ষা পেতে হবে। ভারতের মতো প্রতিবেশী যার থাকে তার মানে আর বন্ধুর দরকার হবে না, মানে এত ভালো বন্ধু আর মধ্যে হবে না। এই জন্য অনুসরণ না করে আমরা নিজেদের মতো করে আমাদের পায়ে ভাবতে হবে। তাহলে এই নির্বাচনটা আমরা করতে পারছি না কেন? আপনি নির্বাচন, পাসপোর্টে জালিয়াতি হয়, ব্যাংকের টাকা জালিয়াতি হয়, জানি বিদেশে টাকা পাচার হয়ে যায়, এটা ঠিক আছে। আমরা $200 পাঠাতে পারি না আত্মীয় স্বজনকে, কারণ নানা রকম চেকের মধ্যে তো ফাইল খুলতে হয় স্টুডেন্ট করার জন্য, কিন্তু এত কোটি কোটি টাকা করা নেয় কীভাবে? নিশ্চয়ই কোনো একটা পদ্ধতি আছে। আতিউর রহমান সাহেব বলছিলেন না, 10 টাকা দিয়ে কৃষকেরা অ্যাকাউন্ট খুলবে কৃষি ব্যাংকে সারা দেশে। তো এই যে নানা রকমের প্রতারণা, মানুষ গরিব থেকে ধনী হলে যে সৎ এবং কথা নেই, আতিউর রহমান সাহেব তার উদাহরণ। আতিউর রহমান সাহেব লোকের চাঁদা দিয়ে ক্যাডেট কলেজে পড়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমাদের সাথে ভূমি সংস্কার নিয়ে ডক্টর আবু মাহমুদের সাথে কনফারেন্স করেছেন, সেমিনার করেছেন। সেই লোক যে এই বস্তু হয়েছে, বঙ্গবন্ধু বলে একা 180টা বই লিখেছেন এবং সেটা কল লিখে শুধু ক্ষান্ত হননি, 3 বছরে 21টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে তিনি উপহার দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিরস্থায়ী অধ্যাপক হওয়ার পর। আমি চিরস্থায়ী অধ্যাপক একটা পদ আছে বিশ্ববিদ্যালয়ে, না সত্যি কি একটু নামটা ভুলে গেছি আমি, এমেরিটাস চিরস্থায়ী অধ্যাপক। তো এই হচ্ছে অর্থাৎ তারা আমরা বলি আজীবন, আমরা বলে আজীবন সংবর্ধনা দেয় না, আজীবন কৃতিত্বের জন্য সম্মাননা। তো যাকে আমার মনে হয় আমি একটা কথাতে সীমিত থাকলাম, কিন্তু নির্বাচন কমিশনকে যদি আপনি পুনর্গঠন না করেন, এটুকুও করতে পারবো না, কিন্তু পুনর্গঠন করে লাভ হবে কি? যদি প্রধানমন্ত্রী মনের কাছে ক্ষমতা থাকে, অনেকে মনে করছে যে একটা পার্মানেন্ট অন্তর্বর্তীকালীন সরকার করব, পার্মানেন্ট তত্ত্বাবধায়ক সরকার দাবি অনেকে তুলছেন। এনারা বাসদের ভাষা দেখুন, 3টা দেখলাম, তদারকি সরকার এটাও লিখলাম। মানে বামপন্থীদের ভাষার ঠিক নাই, একবার তদারকি বলে, একবার অন্তর্বর্তী বলে, একবার তত্ত্বাবধায়ক বলে। এটা তো খসড়া, কোনো একটা ঠিক করেন, কিন্তু এইটা হবে না যদি যে সরকারই নির্বাচিত হোক না কেন সেইটার উপরে যদি আপনারা যেটাকে বলেন চেক অ্যান্ড ব্যালেন্স রাখেন, তাহলে এটা হতে পারে। উদাহরণস্বরূপ বলি, বিচারপতিরা যদি এত ক্ষমতার অধিকারী হয়, এই যে জ্যোতির্ময়ের কথা শুনে আমার চোখে জল আসলো, এত নিপীড়িত যে হচ্ছে বেচারারা, এটা আমি জানতাম না। আমি একসময় উকিল ছিলাম, ওকালতিরা যাই নাই। এই যে প্রধান বিচারপতির স্বৈরাচার চলছে, তাহলে এটা ঠিক করতে হলে প্রধান বিচারপতিকে জবাবদিহি করতে হবে। সেটা করার উপযুক্ত ফোরাম হচ্ছে পার্লামেন্ট, কিন্তু আমাদের তো পার্লামেন্ট নেই। আবার পার্লামেন্ট যদি এমন কোনো আইন প্রণয়ন করে যেটা সংবিধানে প্রণীত মূলনীতির বা মৌলিক অধিকারের বিরুদ্ধে যায়, এটাকে অসাংবিধানিক ঘোষণা করার কথা পৃথিবীর নানা দেশে, বিশেষ করে যে পাশের ভারতের দেশের যে তিনি একবারে সীমাহীন প্রশংসা করলেন জ্যোতির্ময়, ভারতীয় বিচার বিভাগের যারা কলেজ করেছে, তাদের দেশেও বলা হয়েছে বেসিক স্ট্রাকচার যেটা বলে তারা, সেটা নিয়ে তর্ক বিতর্ক থাকুক, সেইটা লঙ্ঘন যদি পার্লামেন্টের কোনো আইন করে, সেই আইনকে অবৈধ ঘোষণা করা যায়। এটা পরস্পরের আমরা বলবো নির্ভরশীল। আর প্রশাসন, আমি এখানে বলি, প্রশাসন বলতে কি বোঝায় আপনি? প্রেসিডেন্ট শেখ মুজিব যখন বাকশাল করলেন, আসলে রাজত্বটা করলো কে? বাকশালে জিয়াউর রহমানকেও তার মেম্বার করা হলো, দেশের কোনো সামরিক বাহিনীর প্রধান মেম্বার হলো, পুলিশ বাহিনীর প্রধান মেম্বার হলো, বিশ্ববিদ্যালয়ের ডক্টর আহমদ শরীফ এবং কয়েকজন ছাড়া সব শিক্ষক, সিরাজুল ইসলাম চৌধুরীকে পর্যন্ত মেম্বার করা হলো। আমাদের সর্বজন শ্রদ্ধেয়, মানে সিরাজুল ইসলাম চৌধুরীকেও বাকশাল অধ্যাপক পদে দেওয়া যায়, যেহেতু আমরা বাকশাল করেছি সবাই। এইটা কেন হলো? এর মানে হলো এই প্রশাসনটা সমস্ত ক্ষমতা গ্রহণ করো, এইটি হচ্ছে ব্যুরোক্রেসি। বাকশাল ওয়াজ নট এ পলিটিক্যাল পার্টি, ইট ওয়াজ এ ব্যুরোক্রেসি, ইউসার্পিং পাওয়ার। এটাও গেলে জানা কথা। তো এখনও আমরা সেই রকম অবস্থায় আছি। যদি একটা সত্যিকারের রাজনৈতিক দল আমাদের থাকতো, আবারও মার্কিনদের কথাই বলি, মার্কিনদের রাজনৈতিক দলে পার্টিতে নমিনেশন নিতে হলেও ভোটাভুটি করতে হয়, প্রাইমারি আছে, তারপরে সে কে প্রেসিডেন্ট প্রার্থী হবে তা নিয়ে অনেক রেস হয়, একজনে নেমে যায়, আরেকজন থেমে যায়, এবং চূড়ান্ত নির্বাচিত হয়েও জনগণের রায় পাবে না এই আশঙ্কায় বুড়ো বাইডেনকে নেমে যেতে হয়। এখন একটা রব উঠেছে মার্কিন দেশে, এই যাবৎ 250 বছরের কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কমলাকে কেমন প্রেসিডেন্ট করা যায়? বাইডেন যদি এখন পদত্যাগ করেন, কমলা কয়েকদিনের জন্য প্রেসিডেন্ট হতে পারবেন, তাহলে প্রথম নারী প্রেসিডেন্টের মর্যাদা পাবেন। মাঝে মাঝে সার্কাসেও কিছু কিছু মজা লাগে, কিছুটা তুরুপের তাসের মধ্যে জোকার থাকে না, এগুলো কয়েকটা জোকারও আছে। আসল জিনিস হলো, আমরা যদি আমাদের প্রশাসনকে জনগণের নিয়ন্ত্রণে আনতে চাই, তাহলে প্রশাসনকেও একটা জবাবদিহিতার মুখোমুখি আসতে হবে, মানে নির্বাচিত হয়ে আসতে হবে। তো প্রশাসনকেও নির্বাচিত হবে, ডিসি সাহেবকে নির্বাচিত হবেন, সচিবকে নির্বাচিত হবেন, তাকে তো কারো কাছে অপেক্ষা করতে হবে।
যেহেতু এখন প্রধানমন্ত্রী ছাড়া কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, তাহলে তাকে যদি আমরা এমন একটা পার্লামেন্ট করতাম যে পার্লামেন্ট সত্যি মানুষ ভোট দিয়ে করতো, সেটা হলে পলিটিক্যাল পার্টিগুলি যদি স্বাধীনভাবে কাজ করতে পারতো এবং সেখান থেকে আসতো, আমি সংখ্যানুপাতের কথা বলছি না, বর্তমান অবস্থাতেও তারপরেও জবাবদিহিতে আসতো। কিন্তু সবচেয়ে বড় জবাবদিহিতার কথা বলি, মেয়াদ 4 বছর নয়, 5 বছর নয়, মেয়াদ 20 বছর। 20 বছর মেয়াদ কি? আর যে শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হবে 16-17 বছর পরে সেই শিশু গ্র্যাজুয়েট হবে, সে বিসিএস পরীক্ষা দেবে, তার 2 বছর আগে আর্মিতে যাবে, তারপরে সে জুডিশিয়ারিতে যাবে এবং সে উকিল হবে, ব্যারিস্টার হয়ে আসবে আমাদের জ্যোতির্ময়ের মতো। তো তারা এসে দেশে জ্যোতি ছড়াবে। সেই শিশুকে আপনি কিভাবে শিক্ষিত করছেন? শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সব কথার মধ্যে একটা বেছে নিচ্ছি আমি, শুধু শিক্ষা, শুধু সময়ের কথা বিবেচনা করে। যদি শিক্ষাকে আপনি গণতান্ত্রিক করতে চান, তাহলে শিক্ষা জিনিসটা যদি পূর্ণ না হয়, আমি মোশাহিদা সুলতানের কথার পুনরাবৃত্তি করব, যদি এটা পূর্ণ না হয় তাহলে এটা বেচা বিক্রি হবে কিভাবে? শিক্ষা যদি একটা জাতীয়, এটা যদি জাতীয় সম্পদ হয়, তাহলে এটা বাজারে প্রতিযোগিতার বিষয় হতে পারে না। প্রত্যেক মানুষের মানুষ হওয়ার অধিকার আছে কত বছর পর্যন্ত? আমাদের দেশে এটা পরিষ্কার নাই। ব্রিটিশ আমল থেকে আমরা প্রাথমিক শিক্ষাকে 5 বছর বলেছি, পৃথিবীর যে কোনো সভ্য দেশে প্রাথমিক শিক্ষা 6 বছর। এটা একটা তথ্য মাত্র নয়, এটা একটা ভাববার বিষয়। কেন 5 আর 6?